দেশ তখনও স্বাধীন হয়নি। 1940-এর দশক। চারিদিকে এক যুদ্ধের পরিবেশ। দেশের সব জায়গায় এক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু এসব থেকে পুরো বিচ্ছিন্ন ছিল একটি প্রত্যন্ত গ্রাম, পলাশপুর। তবে সেখানকার মানুষ সবসময়ই ভয়ে ভয়ে থাকত। ইংরেজদের জন্য নয়, বরং একটি গরুর গাড়ির জন্য। সূর্য ডোবার আগেই গ্রামের লোকজন যে যার ঘরে ফিরে আসত, কেননা সন্ধ্যা হতেই শোনা যেত গরুর ডাকার আওয়াজ, এক অদ্ভুত ঘণ্টার ধ্বনি এবং এক অদ্ভুত কণ্ঠস্বর। চাপবেন নাকি আমার গাড়িতে? আর ওই ডাক শুনে যে একবার ওই গরুর গাড়ির দিকে তাকাতো, সেই রাতই হতো তার জীবনের শেষ রাত। গত কয়েক বছর ধরে এই গ্রামের লোকেরা এই অভিশাপ বহন করে চলেছে। অনেক পূজা অর্চনা, তন্ত্রমন্ত্র সবকিছুই করা হয়েছে, কিন্তু তারা এই অভিশাপ থেকে মুক্তি পায়নি। ওই গরুর গাড়ি এক অভিশপ্ত গাড়ি। আজ থেকে ঠিক 6 বছর আগে এই গ্রামে হারান নামে এক বছর বয়সের ছেলে ছিল। সে তার গরুর গাড়ি বিভিন্ন কাজে লাগিয়ে অর্থ উপার্জন করত। এই ধরো, সে তার গরুর গাড়িতে পণ্য নিয়ে যাতায়াত করত, বা এক গ্রাম থেকে অন্য গ্রামে কাউকে নিয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু তার লোভ ছিল অসীম, এবং দিন দিন সেই লোভ আরও বাড়তে থাকে। তাই তার গাড়িতে করে কোনো পণ্য নিয়ে যাওয়ার সময় সে তার কিছুটা অংশ চুরি করে নিত, আবার অন্য গ্রামে কাউকে নিয়ে যাওয়ার সময় ডাকাতের হাতে পড়ত। গ্রামবাসীরাও বিশ্বাস করতে শুরু করে ওই ডাকাত দলের সাথে হারানো মিলিত আছে, এবং সেও ওই সব ডাকাতির ভাগ পেত। তবে তার কিন্তু কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু মূর্খ গ্রামবাসীরা ওসব প্রমাণে বিশ্বাস করত না। তাদের যেটা মনে হতো তারা সেটাই করত। তাই একদিন গ্রামবাসীরা মিলে হারানকে অনেক মারধর করে এবং তাকে তার গরুর গাড়ির সাথে বেঁধে নদীর জলে ভাসিয়ে দেয়। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় হারানের অত্যাচার। এক এক করে অনেকেই তার হাতে মারা যায়, এবং পরের দিন তাদের লাশ নদীর জলে পাওয়া যেতে থাকে। চিঠিতে বৃদ্ধ মোড়লের এইসব কিছু পড়ার পর সুমন বুঝতে পারল ওই গ্রামের সত্যি হারানের অভিশাপ লেগেছে, অথবা এর পিছনে নিশ্চয় কোনো রহস্য লুকিয়ে আছে যা তাকে উন্মোচন করতেই হবে। তাই সে পরের মাসে ওই গ্রামে যাবে বলে বৃদ্ধ মোড়লকে একটি চিঠি লিখে পাঠিয়ে দেয়। দিনটি ছিল শনিবার। সকাল সকাল সুমন রওনা দেয় পলাশপুরের উদ্দেশ্যে। সুমন পেশায় একজন ভৌতিক লেখক, মানে বিভিন্ন সত্য ঘটনার উপর ভিত্তি করে ভূতের গল্প লেখা। তাই সে ঠিক করে এই ঘটনার উপর ভিত্তি করে একটি বই লিখবে। পলাশপুরে তার পৌঁছানোর কথা ছিল বিকেলে, কিন্তু মাঝপথে ট্রেন খারাপ হয়ে যাওয়ায় তার পলাশপুর পৌঁছতে অনেক রাত হয়ে যায়। পলাশপুর স্টেশনে নামতেই সুমন চমকে যায়। স্টেশন তো নয়, যেন এক মৃত্যুপুরী। চারিদিকে ঘন অন্ধকার যেন এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। প্ল্যাটফর্মে কোনো দোকান তো দূরের কথা, একটি মানুষেরও দেখা পেল না সে। ওই চিঠিতে সে জানতে পেরেছিল স্টেশন থেকে ওই গ্রামের দূরত্ব 3 মাইল। সুমনের চিন্তা হতে থাকলো, এখন যদি কোনো গরুর গাড়ি না পায় সে, তাহলে তাকে হয়তো এতটা পথ হেঁটে যেতে হবে। তাই সে তার ব্যাগটি কাঁধে তুলে নিয়ে প্ল্যাটফর্মের বাইরে যেতে থাকে। প্ল্যাটফর্মের বাইরে বেরোতেই সে একটিও গরুর গাড়ি দেখতে পেল না, এমনকি একটি মানুষকেও দেখতে পেল না যাকে পলাশপুর গ্রামে যাওয়ার রাস্তাটা জিজ্ঞাসা করবে। এমন সময় হঠাৎই সুমন শুনতে পেল গরুর গাড়ির চাকার কাঁকড়ানোর শব্দ। ধীরে ধীরে শব্দটা তার দিকে এগিয়ে আসতে থাকে। সে দেখতে পেল ঘন কুয়াশার মধ্যে থেকে একটি পুরনো গরুর গাড়ি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। গাড়ির সামনে একটি লণ্ঠন টিমটিম করে জ্বলছে।
সে ক্ষীণ আলোয় সুমন দেখতে পেল গাড়ির চালকের জায়গায় একটি লোক সারা গায়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে। সুমনের সামনে গরুর গাড়িটা এসে থামতেই গাড়ির ভিতর থেকে একজন অদ্ভুত গলায় বলে উঠল, চাপবেন নাকি আমার গাড়িতে? আমি আপনাকে নিতে এসেছি। তার কথা শুনে সুমন কিছুটা স্বস্তি পেল এবং ভাবলো হয়তো ওই বৃদ্ধ মোড়ল তার জন্য ওই গরুর গাড়ি পাঠিয়েছে। তাই সেও আর দেরি না করে গরুর গাড়িতে উঠে পড়ে। গাড়ির ভিতরে উঠে বসতেই গাড়ির ভেতরের পরিবেশটা সুমনের কেমন যেন অদ্ভুত লাগলো। বাইরে এত ঠান্ডা সত্ত্বেও গাড়ির ভিতরটা অস্বাভাবিক গরম ছিল। তবে সুমন ভাবলো হয়তো লণ্ঠনের আলোর জন্য ভিতরটা এরকম গরম হয়ে আছে, তাই সেই বিষয়ে বেশি মাথা ঘামালো না। গরুর গাড়িটি নিজের ছন্দে অন্ধকারের মধ্যে ভাঙা রাস্তা দিয়ে এগিয়ে চলতে শুরু করলো। সুমন খুব ক্লান্ত থাকায় গরুর গাড়ির মধ্যে বসে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তবে কতক্ষণ সে ঘুমিয়েছিল তা তার জানা নেই। হঠাৎ করে প্রচণ্ড জোরে গরুর ডাকের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল গরুর গাড়িটি একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সুমন সেখানে ওই গরুর গাড়ির চালককে কোথাও দেখতে পেল না। সে গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করতে থাকলো। গাড়িতে ঝোলানো লণ্ঠনের হালকা আলোয় সে দেখতে পেল নদীর পাড়ে একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। সুমন বুঝতে পারলো ওই লোকটা গাড়ির চালকই হবে। তাই সে তার কাছে গিয়ে পিছন থেকে ডাক দিল, কি হলো, এখানে বসে আছো কেন? পলাশপুর যাবে না? সুমনের এই কথা শোনা মাত্রই লোকটি পিছনে ঘুরে তাকায়, আর এরপর সুমন যা দেখেছিল তাতে তার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। সুমন দেখল লোকটির সারা শরীর কঙ্কালে পরিণত হয়ে গেছে। চোখ দুটির জায়গায় বিভৎস কালো গর্ত হয়ে আছে এবং সেখানে আগুন জ্বলজ্বল করছে। হঠাৎ করে সুমনের মনে পড়ে গেল লোকটি তার নাম হারান বলেছিল। ওই চিঠিতে বৃদ্ধ লোকটি এই হারান ভূতের কথাই কি বলেছিল? সুমন বুঝতে পারল এই ভূতের হাতে পড়ে অন্যদের যা অবস্থা হয়েছে সেই একই পরিণতি আজ সুমনেরও হতে চলেছে। এই অবস্থায় সুমন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে সে ভালো করেই বুঝতে পারল এখানে আর এক মুহূর্ত থাকলেই তার মৃত্যু নিশ্চিত। তাই সে ওখান থেকে দৌড় দিয়ে গরুর গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলো, যাতে গাড়িটি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু ওখানে যেতেই সে দেখল কোথায় সেই গাড়ি, সেখানে দাঁড়িয়ে আছে একটি গরুর কঙ্কাল। সেও সুমনকে দেখা মাত্রই এক অদ্ভুত সুরে ডাকতে শুরু করলো। তাই সুমন জঙ্গলের পথ ধরে দৌড়াতে থাকলো এবং মাঝে মাঝে পিছন ঘুরে দেখতে থাকলো। কিন্তু সে দেখলো ওই কঙ্কালটি গরুটির পিঠে বসে তার দিকে দ্রুত এগিয়ে আসছে। তাই সে আরও দ্রুত দৌড়তে থাকলো, কিন্তু হঠাৎ কিছুর সাথে পা আটকে সুমন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর যে কি হয়েছিল তা আর সুমনের মনে নেই। এরপর সুমনের যখন জ্ঞান ফেরে সে দেখল সে ওই নদীর পাড়েই বসে আছে এবং তার সামনে হারানও বসে আছে। তবে হারান এখন আর কঙ্কালের রূপে নেই। সুমনের জ্ঞান ফিরেছে দেখে হারান বলে উঠল, আপনি ভয় পাবেন না বাবু, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু আপনাকে সত্যিটা জানাতে চাই। ওই বৃদ্ধ মোড়ল আপনাকে চিঠিতে যা জানিয়েছে সব কিছু সত্যি নয় বাবু। অভাবের তাড়নায় আমি কিছু জিনিস শুরু করতাম ঠিকই, কিন্তু আমি কখনোই ডাকাতদের সঙ্গে যুক্ত ছিলাম না। আসলে ওই ডাকাত দলের সর্দার ছিল গ্রামের ওই বৃদ্ধ মোড়ল। একদিন আমি যখন কিছু পণ্য নিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম তখন ওই ডাকাত দল আমাকে ধরে ফেলে, কিন্তু আমি তাদের সর্দার ওই বৃদ্ধ মোড়লকে চিনতে পারি। তাই তিনি ধরা পড়ার ভয়ে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেন এবং গ্রামবাসীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মেরে এই নদীর জলে ভাসিয়ে দেয়। তারপর থেকে যারা ওই নিষ্ঠুর মোড়লের আসল পরিচয় জানতে পেরেছে তাদেরকেই তিনি মেরেছেন এবং সমস্ত দোষ আমার উপরই চাপিয়ে দিয়েছে। সবাইকে বিশ্বাস করিয়েছে আমার আত্মা তাদেরকে মেরেছে। এসব কথা শুনবার পর সুমন বুঝতে পারল হারানের সাথে সত্যিই খুবই অন্যায় হয়েছে। আসল কালপ্রিট হলো ওই বৃদ্ধ মোড়ল। তাই সুমন হারানকে জিজ্ঞাসা করলো,
তাহলে তুমি এখন কি চাও? উত্তরে হারান বলে উঠল, আমার উপরে যে মিথ্যা দোষারোপ চাপিয়ে দেওয়া হয়েছে সেসব থেকে আমি মুক্তি পেতে চাই বাবু। এই মিথ্যা কলঙ্ক নিয়ে আমার আত্মা এখনো শান্তি পায়নি। ওই মোড়লের বাড়িতেই ডাকাতির সমস্ত কিছু রয়েছে বাবু। আপনি গিয়ে সব কিছু পুলিশকে জানান। তার এই সব কথা শুনে সুমন তাকে প্রতিশ্রুতি দেয় তাকে এই সমস্ত মিথ্যা অভিযোগ থেকে সে মুক্তি দেবে। সকাল হতেই সুমন থানায় চলে যায় এবং পুলিশকে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। এরপর পুলিশ ওই বৃদ্ধ মোড়লের বাড়িতে তল্লাশি করে এতদিন ধরে ডাকাতি করে রাখা সমস্ত জিনিস খুঁজে পায় এবং তাকে ও তার দলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই দিন রাতের বেলায় সুমনের ফেরার ট্রেন ছিল, তাই সে স্টেশনে যাওয়ার জন্য গরুর গাড়ির অপেক্ষা করছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আবারও ওই গরুর গাড়ির আওয়াজ শুনতে পায় এবং সেই সাথে শুনতে পায় সেই অদ্ভুত কণ্ঠস্বর, চাপবেন নাকি আমার গাড়িতে?